এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার থেকে কোষীয় শ্বসন নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা কথায় টার্মে আসি সেটা হলো শ্বসন। শ্বসন হলো একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া যেটা কোষে সংঘটিত হচ্ছে এবং এক্ষেত্রে অক্সিজেন লাগছে। যে অক্সিজেনটা আমরা প্রশ্বাসের মাধ্যমে নিচ্ছি সেই অক্সিজেনটাই রক্তের মাধ্যমে কোষে গিয়ে পৌঁছচ্ছে এবং কোষের মধ্যে যে খাদ্য আছে সেই খাদ্যকে জারিত করছে অক্সিজেন, জারিত করে দিয়ে সেখান থেকে শক্তি নির্গত হচ্ছে। তাহলে শ্বসন কাকে বলে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহের কোষের মধ্যে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কোনো খাদ্য সম্পূর্ণভাবে জারিত হয় বা আংশিকভাবে জারিত হয়ে সেখান থেকে যে খাদ্যস্থ শক্তি সেই শক্তির মুক্ত হয় তাকেই বলছে হলো শ্বসন। তাহলে এই শ্বসনের মধ্যে কি হচ্ছে, যে খাদ্যবস্তু সেই খাদ্যবস্তুর অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে সম্পূর্ণভাবে জারিত হচ্ছে বা আংশিকভাবে জারিত হচ্ছে, নিয়ে সেখান থেকে খাদ্যের যে শক্তি সেই শক্তি মুক্তি ঘটছে। এবার তোমরা এখানে প্রশ্ন করতেই পারো যে শ্বসনে অক্সিজেনও লাগছে, বস্তুটা জারিতও হচ্ছে, তাহলে কি এটাই দহন? তাহলে এক্ষেত্রে আমি উত্তর দেব কি, যে শ্বসন কিন্তু দহন নয়। দহন মানে কি, কোনো বস্তুকে ধরো পুড়িয়ে ফেলা, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি পুড়িয়ে ফেলা, সেইটাকেই বলছে দহন। তাহলে দহনে কি হয়? দহনে হয় কি, কতগুলো ফ্যাক্টর আছে খেয়াল করো। দহন হলো এটা অজৈব রাসায়নিক প্রক্রিয়া, মানে জীবদেহের ভিতরে দহন কখনোই ঘটে না। দ্বিতীয় হলো এই দহনে অক্সিজেন অবশ্যইভাবে প্রয়োজন। মানে কি, তুমি অক্সিজেন ছাড়া কি কোনো আগুন জ্বলবে? সেটা তো নয়, তাই না? সেই জন্য দহনের জন্য অক্সিজেন অবশ্যই প্রয়োজন। তৃতীয় হলো এক্ষেত্রে কোনো রকম উৎসেচকের প্রয়োজন হয় না, যেহেতু অজৈব প্রক্রিয়া সেই জন্য কোনো রকম উৎসেচকের প্রয়োজন হয় না। চতুর্থ হলো এক্ষেত্রেও শক্তি মানে আলোক শক্তি ও তাপ শক্তি তো মুক্ত হচ্ছে, কিন্তু এই যে শক্তির মুক্তিটা এটা অনেক দ্রুতভাবে হচ্ছে। তুমি ধরো একটা কাগজে আগুন দিলে কি হবে, সে কাগজটা খুব তাড়াতাড়ি জ্বলে যাবে, তাই তো? কিন্তু আমাদের শরীরের মধ্যে যে খাদ্য আছে, এই অক্সিজেন গিয়ে যে সেই যে খাদ্যটা সেটাকেও জারিতই করছে, কিন্তু সেটা অত দ্রুত নয়, ধীরে ধীরে শক্তির মুক্তি ঘটে। তাহলে দহন কাকে বলে? যে অজৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে কোনো জৈব বা অজৈব বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে সেখান থেকে তাপ শক্তি ও আলোক শক্তি নির্গত হয় এবং এক্ষেত্রে শক্তির মুক্তি খুব দ্রুত ঘটে, তাকেই বলছে দহন। তাহলে এই দহন আর শ্বসনে বেশ কিছু পার্থক্য আছে। তাহলে চলো পার্থক্যগুলো এখন দেখে নিই। প্রথম যে পার্থক্য সেটা হলো এই শ্বসন একটা কিরম প্রক্রিয়া, এটা হলো জৈব রাসায়নিক প্রক্রিয়া, কিন্তু দহন অজৈব রাসায়নিক প্রক্রিয়া। মানে শ্বসনটা জীবদেহের ভিতরে ঘটে, দহন জীবদেহের ভিতরে কখনোই ঘটে না, সেই জন্য অজৈব বলছে, মানে জীবদেহের মধ্যে এটা দেখা যায় না। দ্বিতীয় হলো এক্ষেত্রে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে যে খাদ্য বস্তু সেটা সম্পূর্ণভাবে বা আংশিকভাবে জারিত হয়, কিন্তু এই যে দহনের ক্ষেত্রে অক্সিজেন অবশ্যইভাবে প্রয়োজন এবং এক্ষেত্রে কিন্তু যে বস্তু সেটা সম্পূর্ণভাবে জারিত হয়ে যায়। তৃতীয় হলো এক্ষেত্রে শক্তির মুক্তি ধীরে ধীরে ঘটে, মানে শ্বসনে শক্তির মুক্তি ধীরে ধীরে ঘটে, কিন্তু দহনের ক্ষেত্রে শক্তির যে মুক্তি হয় সেটা খুব দ্রুত হয়, খুব তাড়াতাড়ি আগুন জ্বলে যায় এবং সেখান থেকে আলো হয়, তারপর সেটা কি হয়ে যায়, ছাই হয়ে যায়। নেক্সট পয়েন্ট হলো এই শ্বসন সর্বদাই জীবদেহকে কোষের ভিতরে ঘটে, কিন্তু এই দহন সর্বদাই দাহ্য বস্তুতে ঘটবে। নেক্সট পয়েন্ট হলো এই শ্বসনে সর্বদাই তাপ শক্তি উৎপন্ন হয়, আলোক শক্তি উৎপন্ন হয় না, কিন্তু দহনের ক্ষেত্রে তুমি ধরো কোনো দাহ্য বস্তুকে জ্বালিয়ে দিচ্ছ, সেক্ষেত্রে আলোক শক্তিও উৎপন্ন হবে, তাপ শক্তিও উৎপন্ন হবে। নেক্সট পয়েন্ট হলো এই যে শ্বসনের ক্ষেত্রে এক্ষেত্রে যে শক্তির যে শক্তিটা সেটা এটিপির মধ্যে সঞ্চিত থাকে, কিন্তু এক্ষেত্রে কোনো রকম শক্তি যে এটিপির ভিতরে সঞ্চিত হয় না। এই যে শক্তি এটা পরিবেশে ছড়িয়ে পড়ে। নেক্সট পয়েন্ট হলো এই যে শ্বসনের ক্ষেত্রে যে তাপ উৎপন্ন হয়, এই তাপ দহনের তুলনায় অনেক কম,
কিন্তু এই দহনের ক্ষেত্রে যে তাপ উৎপন্ন হয় সেটা শ্বসনের থেকে অনেক বেশি। নেক্সট পয়েন্ট হলো এই শ্বসন একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়া। এক্ষেত্রে যেহেতু উৎসেচক আছে, অক্সিজেন আছে, এগুলো দেহের ভিতরে জৈব বস্তুতে সংঘটিত হয়, সেই জন্য এটা অনেকটা নিয়ন্ত্রিত প্রক্রিয়া। কিন্তু দহন হলো যেহেতু এটা অজৈব এবং দেহের বাইরে মানে কোনো জীবের দেহের মধ্যে এটা সংঘটিত হয় না, সেই জন্য এটা নিয়ন্ত্রিত হয় না, এটা অনিয়ন্ত্রিত। এখন আসি কোষীয় শ্বসনের প্রকারভেদে। কোষীয় শ্বসনকে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে দেখব যে এটা প্রধানত তিনটে প্রকারভেদ আছে। একটা হলো সবাত শ্বসন। সবাত নাম থেকেই বুঝতে পারছো যে অক্সিজেনের উপস্থিতিতে। সবাত মানে সবায়ু, বায়ুর উপস্থিতিতে, বায়ু বলতে এখানে অক্সিজেনকে বোঝানো হচ্ছে। অবাত শ্বসন মানে এক্ষেত্রে পুরোপুরি অক্সিজেন আসে না, তাই অবাত মানে অবায়ু, মানে এখানে বায়ুর যে কনসেন্ট্রেশন বা অক্সিজেনের কনসেন্ট্রেশন অনেক কম। আর নেক্সট হলো সন্ধান মানে এখানে হলো অক্সিজেনের অনুপস্থিতিতে। এবার আসি সবাত শ্বসনে। এই সবাত শ্বসন কাকে বলে? এই সবাত শ্বসনের কতগুলো মানে বৈশিষ্ট্য আছে। কি কি? এক নম্বর কি, এক্ষেত্রে যে শ্বসন প্রক্রিয়া হবে সেটা সম্পূর্ণভাবে অক্সিজেনের উপস্থিতিতে হবে। দ্বিতীয়, সম্পূর্ণভাবে অক্সিজেনের উপস্থিতিতে কাদের দেহের মধ্যে হওয়া সম্ভব? যারা বায়ুজীবী জীব, যেমন আমরা, যে কোনো ধরো এই যে মানে স্থলভাগে চলে যে সমস্ত প্রাণী চলাচল করে বা উদ্ভিদ স্থলভাগে রয়েছে, এদের দেহেই দেখা যায় সবাত শ্বসন, কারণ এরা বায়ুতে মুক্ত অবস্থায় রয়েছে, এদের দেহের মধ্যে প্রধানত সবাত শ্বসন দেখা যায়। আর থার্ড পয়েন্ট হলো এদের শরীরের মধ্যে যে প্রত্যেকটা কোষের মধ্যে তো এই শ্বসন সংঘটিত হচ্ছে, এই কোষের মধ্যে যে গ্লুকোজ আছে বা যে খাদ্যবস্তু আছে সেই খাদ্যবস্তু সম্পূর্ণরূপে জারিত হয়, মানে খাদ্যবস্তুটা সম্পূর্ণরূপে জারিত হয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করে আর তার সাথে সাথে শক্তি উৎপন্ন করে। সেই শক্তি হলো 686 কিলোক্যালোরি তৈরি করে, মানে 1 গ্রাম গ্লুকোজ জারণের ফলে 686 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এটা হলো সবাত শ্বসনের কতগুলো বৈশিষ্ট্য। তোমরা যখন সবাত শ্বসন পড়বে তখন এই বৈশিষ্ট্যগুলো মাথায় নিয়ে নেবে, তাহলে কি হবে, যখন তোমাদের এরপর সংজ্ঞা লিখতে হবে সেক্ষেত্রে এই 4টে পয়েন্টকে মানে লেখার মধ্যে ঢুকিয়ে দিলেই দেখবে যে সবাত শ্বসনের সংজ্ঞা তৈরি হয়ে গেল। কিভাবে? দেখো, এটা হবে এটা শ্বসন প্রক্রিয়া। তাহলে শুরু হবে কি, যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বায়ুজীবী জীবের সজীব কোষের মধ্যে যে খাদ্যবস্তু, সেই খাদ্যবস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করে এবং তার সাথে তাপশক্তি হিসাবে 686 কিলোক্যালোরি তাপশক্তি নির্গত করে, তখনই তাকে বলছে সবাত শ্বসন। তাহলে এই 4টে পয়েন্ট এই জন্যই আমি আলাদা করে লিখেছি, এই 4টে পয়েন্ট সংজ্ঞার মধ্যে ঢুকিয়ে দিলেই তোমাদের সবাত শ্বসনের এই যে সংজ্ঞা সেটা তৈরি হয়ে যাবে। তাহলে এই সবাত শ্বসনের স্থান কি? এই সবাত শ্বসনের স্থান হলো যে কোনো বায়ুজীবী জীব, সে উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, যারা বায়ু থেকে মানে একটা ওপেন জায়গায় থাকে এবং বায়ু থেকে বাতাস নিতে পারে, মুক্ত অক্সিজেন নিতে পারে, তাদের দেহেই এটা সংঘটিত হয়। এদের যে দেহে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটা আমি লিখছি। দেখো গ্লুকোজ কোষের মধ্যে আছে C6H12O6, তার সাথে অক্সিজেন এলো, এর ফলে কি হলো, গ্লুকোজ জারিত হয়ে যাবে, অক্সিজেন গ্লুকোজকে জারিত করে দেবে, নিয়ে তৈরি করবে কি, কার্বন ডাইঅক্সাইড ও জল, তার সাথে 686 কিলোক্যালোরি শক্তি। আচ্ছা, এখানে ব্যালেন্সের জন্য এখানেও 6টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এখানেও 6টা জল তৈরি হয়। আর এই অ্যারোর ওপরে লিখতে হবে উৎসেচক, মানে উৎসেচকের সাহায্যে এই বিক্রিয়াটি ঘটছে। এবার দেখো, এই যে বিক্রিয়াটা নিয়ে আমি পরে ডিটেলস আলোচনা করব, যদি আজকের পর্ব খুব বড় হয়ে যায় তাহলে নেক্সট পর্বে আলোচনা করব। এই যে সবাত শ্বসনের প্রধান 3টে পর্যায় আছে। প্রথম হলো কি, গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসের ভিতর দিয়ে এই গ্লুকোজ যায় এবং তার ফলে এর থেকে তৈরি হয় পাইরুভিক অ্যাসিড। এক্ষেত্রে কি হয়, এই যে প্রক্রিয়াটা অনেকগুলো ধাপে ধাপে অনেকগুলো মানে কি বলবো অন্তর্বর্তী পদার্থ তৈরির মাধ্যমে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং এর ভিতরেও শক্তি উৎপন্ন হয়। এটা হলো গ্লাইকোলাইসিস।
তারপরেরটা হলো ক্রেবস চক্র। এটা একটা চক্রাকারে, এই যে গ্লাইকোলাইসিসের যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, এই পাইরুভিক অ্যাসিড এই চক্রাকার পথে ঘোরে এবং তারপর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড, জল ও শক্তি উৎপন্ন হয়। আর থার্ড হলো প্রান্তীয় শ্বসন। এই প্রান্তীয় শ্বসন কি? এই যে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রে বিভিন্ন বিজারিত হাইড্রোজেন গ্রাহকগুলো মানে উৎপন্ন হয়, সেইগুলো এই স্তরে এসে মুক্ত অক্সিজেন দ্বারা জারিত হয় এবং এখান থেকেও শক্তি উৎপন্ন হয়। তাহলে এই তিনটে ধাপের মাধ্যমে সবাত শ্বসনে শক্তি উৎপন্ন হয়। এখন আসি অবাত শ্বসনে। নামটা থেকেই বুঝতে পারছো, অবাত শ্বসন মানে এক্ষেত্রে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতেই শ্বসন প্রক্রিয়াটা সংঘটিত হয়। এক্ষেত্রে কতগুলো বৈশিষ্ট্য আছে, এই যে বৈশিষ্ট্য কটা মনে রাখলে তোমরা কিন্তু সংজ্ঞা তৈরি করে ফেলতে পারবে। কি কি? প্রথম হলো মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে, মানে এক্ষেত্রে মুক্ত অক্সিজেন থাকে না, এক্ষেত্রে অক্সিজেন যুক্ত যৌগ দ্বারা এই যে অবাত শ্বসন প্রক্রিয়াটি সংঘটিত হয়। যেমন ধরো নাইট্রেট, তারপর কার্বনেট, তারপর ধরো সালফেট হলো SO4, এগুলো দ্বারা এই যে বিক্রিয়াগুলো সেগুলো হয়। আর নেক্সট পয়েন্ট কি, যে এক্ষেত্রে যে জারণ প্রক্রিয়াটা ঘটে সেটা কিন্তু সম্পূর্ণ নয়, এক্ষেত্রে অসম্পূর্ণ জারণ ঘটে, মানে খাদ্যবস্তুর যে জারণ সেটা সম্পূর্ণভাবে সংঘটিত হয় না। আর নেক্সট পয়েন্ট হলো এক্ষেত্রে যে উৎপন্ন শক্তি সেটা কিন্তু 686 হয় না, অনেক কম শক্তি উৎপন্ন হয়। তাহলে অবাত শ্বসনের সংজ্ঞা কি? যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে অক্সিজেন যুক্ত যৌগ দ্বারা, যেমন নাইট্রেট, কার্বনেট, সালফেট, এই সমস্ত যৌগ দ্বারাই যে কোষস্থ যে খাদ্যবস্তু অর্থাৎ গ্লুকোজ তার অসম্পূর্ণ জারণ ঘটে এবং সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড, জল উৎপন্ন হয় এবং শক্তির আংশিক মানে নির্গমন ঘটে, শক্তি আংশিক নির্গত হয়, তাকেই বলছে অবাত শ্বসন। তাহলে এখন অবাত শ্বসনের বিক্রিয়াটা লিখছি। গ্লুকোজ আছে C6H12O6, এটা হলো গ্লুকোজ। তার সাথে ধরো আমি নাইট্রেট দিয়ে করছি, নাইট্রেট আছে, এক্ষেত্রে গিয়ে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, এক্ষেত্রেও জল উৎপন্ন হবে। তার সাথে এই যে নাইট্রেট, এটা কি হয়ে যাবে? এটা নাইট্রাইটে পরিণত হয়ে যাবে NO2, আর তার সাথে শক্তি উৎপন্ন হবে। এই শক্তির পরিমাণ ভ্যারি করে, মোটামুটি ধরো 50 কিলো ক্যালোরি এক্ষেত্রে, ঠিক আছে? এটাকে ব্যালেন্স করলে এখানে 12 হবে, এখানে 6 হবে, এখানেও 6 হবে, আর এখানে 12 হবে, আর এখানে লিখবে কি? উৎসেচক, ঠিক আছে? তাহলে দেখো এক্ষেত্রে কি হলো, শক্তি কিন্তু আগের থেকে অনেকটা কম নির্গত হলো। কারণ কি? আমি যখন সবাত শ্বসন বলছিলাম তখন বললাম না সবাত শ্বসনের কতগুলো পর্যায় আছে, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসন। এক্ষেত্রে প্রান্তীয় শ্বসনের তো একটা কি বলবো এরকম সিরিজ আছে, ঠিক আছে? এক্ষেত্রে প্রান্তীয় শ্বসনের এই যে অংশটা এটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য ধাপও কতগুলো কমে গেছে, সেই জন্য উৎপন্ন শক্তির পরিমাণও কমে গেছে। এই অবাত শ্বসন সাধারণত কতগুলো ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়, যারা সরাসরি বায়ুতে এক্সপোজ নয়, সেই সমস্ত ব্যাকটেরিয়াদের শরীরে এই সমস্ত শ্বসন প্রক্রিয়া চলে। যেমন মিথেন ব্যাকটেরিয়া, সালফার ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যেগুলো মাটিতে থাকে, এই সমস্তগুলোর দেহে দেখা যায়, কারণ এরা সরাসরি বায়ুতে এক্সপোজ নয়, সেজন্য এদের শরীরে যে মুক্ত অক্সিজেনের পরিমাণ অনেক কম, তাই এই প্রক্রিয়ায় এরা তাদের শ্বসন প্রক্রিয়া চালায় এবং বেঁচে থাকে। তাহলে চলো এখন দেখে নিই এই সবাত শ্বসন আর অবাত শ্বসনের মধ্যে কি পার্থক্য। এই পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে পড়বে, অনেক সময় পরীক্ষাতে এই পার্থক্যটা আসে। দেখো আমি এত দূর যে পড়ালাম এখান থেকেই বুঝতে পারলে, প্রথম হলো সবাত শ্বসনের ক্ষেত্রে এটা মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, আর অবাত শ্বসন অক্সিজেন যুক্ত যৌগ দ্বারা ঘটে। দ্বিতীয় হলো এই যে সবাত শ্বসনে এই যে খাদ্যবস্তুর জারণ এটা সম্পূর্ণরূপে ঘটে, অবাত শ্বসনে খাদ্যবস্তুর জারণ সম্পূর্ণরূপে ঘটে না। তৃতীয় হলো সকল বায়ুজীবী জীবদের মধ্যে এই অবাত শ্বসন দেখা যায়, আর এদিকে অবাত শ্বসনে হলো যে কোনো রকম ব্যাকটেরিয়া, সাধারণত মিথেন ব্যাকটেরিয়া, সালফার ব্যাকটেরিয়া, যারা বায়ুতে প্রধানত মানে থাকে না, তাদের ক্ষেত্রেই এটা দেখা যায়। চতুর্থ হলো এক্ষেত্রে মানে সবাত শ্বসনের ক্ষেত্রে শক্তির যে মুক্তি, সেই শক্তির পরিমাণ অনেক বেশি হয়, সাধারণত 686 কিলো ক্যালোরি একটা গ্লুকোজের জারণে উৎপন্ন হয়, কিন্তু এক্ষেত্রে অবাত শ্বসনের ক্ষেত্রে একটা গ্লুকোজের জারণে 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়।
ফিফথ পয়েন্ট হলো এই সবাত শ্বসন সাধারণত কোষের সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়, কিন্তু অবাত শ্বসন শুধুমাত্র কোষের সাইটোপ্লাজমেই সংঘটিত হয়। আর সিক্সথ পয়েন্ট হলো এক্ষেত্রে সবাত শ্বসনের ক্ষেত্রে তৈরি হয় যে উৎপন্ন বস্তু সেগুলো হলো কার্বন ডাইঅক্সাইড, জল আর শক্তি, কিন্তু অবাত শ্বসনের ক্ষেত্রে উৎপন্ন বস্তুগুলো হলো কার্বন ডাইঅক্সাইড, জল, অক্সিজেনের যৌগ, তার সাথে শক্তি উৎপন্ন হয়। তাহলে তোমরা এই পার্থক্যটা খুব ভালো করে পড়বে, এই পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন আসি সন্ধানে। এই সন্ধান হলো এমন একটা শ্বসন প্রক্রিয়া যেখানে কোনো রকম অক্সিজেন ব্যবহার হয় না, অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে এই ঘটনাটি ঘটে। এটা সাধারণত ধরো কোনো ব্যাকটেরিয়া, তারপর ইস্ট, এদের দেহে সংঘটিত হয়। তাহলে এর কি বৈশিষ্ট্য? একটা হলো অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটছে, আর দ্বিতীয় হলো ব্যাকটেরিয়া, ছত্রাক এদের দেহে ঘটে। ঠিক আছে? আচ্ছা, এদের দেহে যখন এই যে সন্ধান প্রক্রিয়াটি ঘটে তখন কিন্তু এদের যে শ্বসন বস্তু, সেই শ্বসন বস্তুর আংশিক জারণ ঘটে। এখানেও যেমন সম্পূর্ণ জারণ ঘটছিল, এখানে অসম্পূর্ণ জারণ, এখানে হলো আংশিক জারণ, মানে একেবারেই সম্পূর্ণভাবে জারণ হয় না, খুব সামান্য পরিমাণেই জারণ হয়, এবং এক্ষেত্রেও যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি কিন্তু খুবই কম। তাহলে সন্ধান কাকে বলছে? যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে ব্যাকটেরিয়া, ছত্রাক এই সমস্ত জীবদেহে এদের দেহ থেকে যে নিঃসৃত উৎসেচক তাদের সাহায্যে আংশিকভাবে জারণ ঘটে, শ্বসন বস্তুর আংশিক জারণ ঘটে, এবং তার ফলে যে জৈব বস্তু উৎপন্ন হয় সেই জৈব বস্তুর কোষের বাইরে সঞ্চয় হয় এবং এখান থেকে আংশিকভাবে শক্তি নির্গত হয়, তাকেই বলছে হলো এই সন্ধান প্রক্রিয়া। যেমন তোমরা কোথায় দেখবে সন্ধান? ধরো কখনো কখনো তোমরা দেখেইছো না যে দুধের মধ্যে সামান্য একটু আগের থেকে থাকা যে দই সেইটা দিয়ে দিলে সেই দুধটা যদি নির্দিষ্ট টেম্পারেচারে রেখে দেওয়া হয়, গরম জায়গায় রেখে দেওয়া হয়, সেই দুধও দইতে পরিণত হয়। তাহলে কি দুধের মধ্যে কি আছে? দুধের মধ্যে আছে হলো ল্যাকটোজ। এই ল্যাকটোজের মধ্যে যখন আমরা দই সামান্য পরিমাণ দিচ্ছি, অর্থাৎ আমরা কি দিচ্ছি? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এবার এই ব্যাকটেরিয়ার দেহে এই সন্ধান প্রক্রিয়াটাই চলে। এবার এই সন্ধান প্রক্রিয়া কি করে? ওই যে দুধের যে ল্যাকটোজ, সেই ল্যাকটোজটাকে ব্যবহার করে নেয় এই যে ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া, এবং এরা কি করে? তার ফলে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এইটা কিন্তু একটা সন্ধান প্রক্রিয়া। আবার তোমরা এটাও জানবে যে ফলের যে কোনো রসকে নিয়ে কি করা হয়, সেটাকেও সন্ধান প্রক্রিয়ায় করে সেখান থেকে বিভিন্ন রকম অ্যালকোহল তৈরি করা হয়, সেটাও কিন্তু এই সন্ধান প্রক্রিয়াতেই করা হয়। যেমন ধরো বিভিন্ন ফলের রস, আঙুরের রস, এই সমস্ত রসের মধ্যে কি করা হয়? সামান্য পরিমাণ ইস্ট দিয়ে দেওয়া হয়। এবার ইস্ট এখানে কি? ইস্ট হলো এমন একটা ছত্রাক। এবার এই ইস্ট কি করে? ইস্টের দেহ থেকে একরকম তোমার উৎসেচক নির্গত হয়। এই উৎসেচকের নাম হলো জাইমেজ। এইটা দিয়ে কিন্তু ছোট প্রশ্ন আসে, খুব ভালো করে পড়বে। এই জাইমেজ উৎসেচকের সাহায্যে অক্সিজেনের অনুপস্থিতিতে এই যে ফলের রস সেটা কি হয়ে যায়? সেটা অ্যালকোহলে পরিণত হয়ে যায়। তাহলে দেখো বিক্রিয়াটা কি হবে? C6H12O6। এটা কোনো রকম অক্সিজেন নেই, তাই পাশে কোনো অক্সিজেনের না অক্সিজেন লিখছি না অক্সিজেনযুক্ত যৌগ লিখছি, এর ওপরে লিখবো জাইমেজ। জাইমেজ কি? এদের দেহ থেকে বার হচ্ছে, ইস্টের দেহ থেকে বার হচ্ছে একরকম উৎসেচক। তার ফলে কি হচ্ছে? জাইমেজ উৎসেচকের প্রভাবে এরা ইথাইল অ্যালকোহল তৈরি করছে, C2H5OH। ঠিক আছে? এটার নাম হলো কি? ইথাইল অ্যালকোহল। তার সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, আর তার সাথে 50 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করছে। বোঝা গেল? এক্ষেত্রে ব্যালেন্স করার জন্য এটাও হবে 2 আর এটাও হবে 2। ঠিক আছে? তাহলে ব্যালেন্স হয়ে গেল। এবার দেখো এইটা হলো ইথাইল অ্যালকোহল। ঠিক আছে? ধরো যে কোনো রকম ফলের রসকে আমরা যখন কি করি, এরকম ইস্ট দিয়ে সন্ধান প্রক্রিয়া করা হয়, সেখান থেকে কিন্তু বিভিন্ন রকম অ্যালকোহল তৈরি হয়, যেমন এইখানে হচ্ছে। এছাড়াও এই যে সন্ধান প্রক্রিয়া, এটা অঙ্কুরিত বীজে সংঘটিত হয়, তারপর ধরো জীবদেহের পেশিকোষে সংঘটিত হয়,
এবার দেখো সন্ধান প্রক্রিয়াকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হলো কোহল সন্ধান, আর একটা হলো ল্যাকটিক অ্যাসিড সন্ধান, আর একটা হলো অ্যাসিটিক অ্যাসিড সন্ধান। এই কোহল সন্ধানে কি হয়, যখন গ্লুকোজ ইস্টের উপস্থিতিতে ইস্ট থেকে খরিত যে উৎসেচক জাইমেজ উৎসেচকের প্রভাবে এটা সম্পূর্ণভাবে অক্সিজেনের অনুপস্থিতিতে জারিত হয়ে যায়, গিয়ে সেখান থেকে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং তার সাথে 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে, তখনই তাকে বলছে হলো কোহল সন্ধান। তাহলে এক্ষেত্রে বিক্রিয়াটা কি হবে, C6H12O6, এই C6H12O6 অর্থাৎ গ্লুকোজ কি হয়ে যাচ্ছে, জারিত হয়ে 2 অণু C2H5OH মানে ইথাইল অ্যালকোহল প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করছে। এখানে যে উৎসেচক সেটার নাম হলো জাইমেজ। এটা প্রধানত তো কোথায় দেখা যায়, এটা প্রধানত ইস্ট ব্যাকটেরিয়ার দেহের মধ্যে দেখা যায়, মানে ইস্ট দিয়ে যে কোনো সন্ধান প্রক্রিয়া যখন হয় সেক্ষেত্রে দেখা যায়। তারপর আসি ল্যাকটিক অ্যাসিড সন্ধান। এই সন্ধান প্রক্রিয়াতে কি হচ্ছে, যে ল্যাকটিক অ্যাসিড বা দুধের মধ্যে যখন তোমার ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াকে দেওয়া হচ্ছে, এই ল্যাক্টোব্যাসিলাস দুধের ল্যাকটোজকে ব্যবহার করে নিচ্ছে এবং তার ফলে এখান থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। যেমন ধরো C6H12O6 এটা কি হয়ে যাচ্ছে, ল্যাক্টোব্যাসিলাসের জন্য হয়ে যাচ্ছে কি CH3CHOH, এই OH এর পাশে একটা ফার্স্ট ব্র্যাকেট পড়বে, তারপর হলো COOH, এটা 2 অণু তৈরি করছে, তার সাথে শক্তি উৎপন্ন করছে। এক্ষেত্রে কোনো রকম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে না। তারপর আসি অ্যাসিটিক অ্যাসিড সন্ধান। এই সন্ধান প্রক্রিয়া প্রধানত আমরা যে ভিনিগার ব্যবহার করি সেই ভিনিগার প্রস্তুতিতে কাজে লাগানো হয়। এক্ষেত্রে কি করা হয়, যে ভিনিগার যেখানে তৈরি করা হয় সে তার ভিতরে নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়াকে দেওয়া হয়, তার জন্য সেখান থেকে অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত হয়। তাহলে ধরো এই গ্লুকোজ আছে মানে C6H12O6, সেখান থেকে অক্সিজেনের অনুপস্থিতিতে তোমার জারণ হচ্ছে, নিয়ে সেখানে তৈরি করছে CH3COOH প্লাস হলো কার্বন ডাইঅক্সাইড প্লাস শক্তি উৎপন্ন করছে। এটাকে ব্যালেন্স করার জন্য 6টা তো, দুটো এখানে, দুটো আর এখানে দুটো, ঠিক আছে। এটা হলো কি অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই সন্ধান প্রক্রিয়া প্রধানত এই 3 প্রকার। এবার আসি সন্ধান প্রক্রিয়ার গুরুত্ব। এটা খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে অনেক সময় এই গুরুত্ব দিয়ে প্রশ্ন আসে। তাহলে এই যখন তোমরা এই প্রকারভেদগুলো পড়ে নেবে না, গুরুত্ব আলাদা করে মুখস্থ করতে হবে না। তাহলে কি, প্রথম হলো যে কোনো রকম অ্যালকোহল প্রস্তুতিতে এই যে সন্ধান প্রক্রিয়াকে কাজে লাগানো হয়, সেটা মদ প্রস্তুতিতে হতে পারে, সেটা ধরো কোনো রকম ধরো শ্যাম্পেন তৈরি হয়, এগুলোর ক্ষেত্রে এই যে সন্ধান প্রক্রিয়াকে ব্যবহার করা হয়। দই তৈরিতে, দই প্রস্তুতিতে কিন্তু এই যে সন্ধান প্রক্রিয়া সেটাও ব্যবহার হচ্ছে, যে ল্যাকটিক অ্যাসিড সন্ধান। আর বিভিন্ন রকম যে ভিনিগার প্রস্তুতিতে সেটাতেও সাহায্য করছে, সে হলো সন্ধান প্রক্রিয়া। তারপর এই যে ইস্টকে দিয়ে তোমরা অনেকেই হয়তো জানো যে পিজার মধ্যে পিজাকে ফুলে ফেপে ওঠার জন্য কি দেওয়া হয়, ইস্ট দেওয়া হয়, তাই তো। পিজা, পাউরুটি, যে কোনো বেকারি শিল্পের ক্ষেত্রে ইস্টকে ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে ইস্ট যে প্রচুর পরিমাণ যে ডোটাকে ফুলিয়ে দেয়, সেটা কেন, ইস্ট প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এই কার্বন ডাইঅক্সাইডটাই ওই ডোটাকে ফুলিয়ে দেয়, সেই জন্যই ওটা বেকিংয়ের সময় ফুলে উঠতে সাহায্য করে। তাহলে সন্ধান প্রক্রিয়া যখন গুরুত্ব বলবে এইগুলো কিন্তু লিখতে হবে। তাহলে এখন আসি এই যে সবাত শ্বসন, অবাত শ্বসন আর এই সন্ধানের মধ্যে পার্থক্য। প্রথম পার্থক্য কি, যে সবাত শ্বসন ঘটে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে, অবাত শ্বসন ঘটে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে, আর সন্ধান প্রক্রিয়া ঘটে অক্সিজেনের অনুপস্থিতিতে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হলো, এক্ষেত্রে যে শক্তি, সবাত শ্বসনে যে শক্তি তৈরি হয় সেটা হলো 486 কিলো ক্যালোরি। এক্ষেত্রে অবাত শ্বসনের ক্ষেত্রে 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে, শ্বসনের ক্ষেত্রে 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। থার্ড পয়েন্ট হলো, সবাত শ্বসনের ক্ষেত্রে গ্লুকোজ সম্পূর্ণভাবে জারিত হয়। দ্বিতীয় হলো, অবাত শ্বসনের ক্ষেত্রে গ্লুকোজ আংশিকভাবে জারিত হয়, সন্ধানের ক্ষেত্রেও গ্লুকোজ আংশিকভাবে জারিত হয়। ফোর্থ পয়েন্ট হলো, এই যে সবাত শ্বসনে কি কি তৈরি হচ্ছিল তোমার জল, কার্বন ডাইঅক্সাইড আর শক্তি। আর অবাত শ্বসনের ক্ষেত্রে তৈরি হয়েছিল কার্বন ডাইঅক্সাইড, জল আর একটা জৈব অক্সাইড। আর এই সন্ধানের ক্ষেত্রে তৈরি হচ্ছে কি কি, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড,
তারপর তার সাথে ধরো ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, আর তার সাথে কিছুটা পরিমাণ শক্তি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখান থেকে এই যে সবাত শ্বসন অবাত শ্বসনের মধ্যে পার্থক্য, আর এই সবাত শ্বসন অবাত শ্বসন সন্ধানের মধ্যে পার্থক্য খুব ভালো করে পড়বে। তারপর সন্ধান প্রক্রিয়ার যে গুরুত্ব সেটাও খুব ভালোভাবে পড়বে। তার সাথে বিক্রিয়াগুলো খুব মন দিয়ে তোমরা লিখে লিখে পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করবো। আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।